ঠাকুর মা স্বামীজিকে প্রণাম, মাস্টারমশাইকে প্রণাম। পুণ্য নাগ পঞ্চমী তিথি, তাঁর জন্মতিথি। কথামৃত ভবনে যিনি অধ্যক্ষ সুকুমার মহারাজ স্বামী সিদ্ধেশানন্দ, তাকে প্রীতি নমস্কার জানাচ্ছি। আর পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রী দীপক গুপ্ত মহোদয়কে। ওই বংশের সুযোগ্য উত্তরাধিকারী, পণ্ডিত এবং ভক্ত, এবং একটা সময় আমরা ধন্য হয়েছি তার কথামৃত পাঠ শুনে। বহুদিন পরে আমাদের সুকুমার মহারাজের ব্যবস্থাপনায়, প্রাণারামের অবশ্যই বিশেষ সহযোগিতায় আমরা দীপক গুপ্ত মহোদয়কে পাচ্ছি, তার কথা শুনতে পাচ্ছি। আজকের দিনে বিশেষ করে তাকে সশ্রদ্ধ বিশেষ নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই ঠাকুরের কথামৃতিতে আছে না, চৈতন্যদেবের ভাব হয়ে গেছিল, কোনো একটা গ্রামে গেছেন, সেই গ্রামের মাটিতে খোল তৈরি হয় শুনেই। তেমনি আমাদেরও দীপকবাবু ওই বংশের দ্বারা তার মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেটা ভাবলে আমাদের রোমাঞ্চিত হয়। আজকের দিনে বিশেষ করে সেই রোমাঞ্চ অনুভব করছি। মাস্টারমশাই, আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণ দুজনের মাধ্যমে জগতে প্রকাশিত হয়েছে, মহেন্দ্রনাথ আর নরেন্দ্রনাথ, মাস্টারমশাই এবং স্বামীজি ভগীরথ। এরা দুজনের দুরকম ভূমিকা। মাস্টারমশাইয়ের একরকম ভূমিকা আর স্বামীজির একরকম ভূমিকা। মাস্টারমশাইয়ের ভূমিকা খুব শ্রীরামকৃষ্ণকে যে ব্যাখ্যা করার ভূমিকা নয়, হ্যাঁ ব্যাখ্যা করেছেন কথামৃতে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাণীকে অবিকৃতভাবে পৃথিবীর মানুষের কাছে বয়ে নিয়ে যাওয়া। আর স্বামীজির ভূমিকা, স্বামীজি নিজেই বলেছেন যে তার কাজ হচ্ছে ব্যাখ্যা করা। তিনি বলছেন, নিবেদিতাকে একটা জায়গায় বলেছেন পরিষ্কার, তিনি না বললেও আমরা বুঝতে পারতাম, কিন্তু তিনি বলাতে এটা আমরা আরও বেশি জোরের সঙ্গে বলতে পারছি। নিবেদিতাকে বলছেন তিনি যে শ্রীরামকৃষ্ণ নিজে যে কত বড় ছিলেন তিনি বুঝতে পারেননি। হি ডিড নট নো হাউ গ্রেট হি ওয়াজ। হি লিভ দ্যাট ওয়ান্ডারফুল লাইফ। সেই অপূর্ব একটা জীবন যাপন করে তিনি চলে গেলেন। অ্যান্ড লেফট ইট ফর মি টু ইন্টারপ্রেট। এবং সেই জীবনটা বিশেষ করে আমার জন্য রেখে গেছিলেন, যাতে আমি তার ভাষ্য পাঠ করি, ব্যাখ্যা করি। তা যাই হোক, এটা একদম কথা যে এই দুজনকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ জগতে প্রবাহিত হয়েছে। এরা দুজনই হচ্ছে ভগীরথ। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গাকে বয়ে নিয়ে গেছেন। কথামৃত মতন এরকম একটা অনন্য গ্রন্থ আমরা আগে কখনো পাইনি। এবং কথামৃত যাকে যন্ত্র করে, উৎস থেকে উৎসারিত হয়ে যাকে যন্ত্র করে, মাধ্যম করে প্রবাহিত হলেন, সেই যন্ত্রটির মতন মাধ্যমও কিন্তু আমরা এর আগে পাইনি। এত নিরহংকার, এত নিজেকে মুছে ফেলা। তার জন্ম হয়েছিল 1854 খ্রিস্টাব্দের এই নাগ পঞ্চমী তিথি, সেবার পড়েছিল 14ই জুলাই। তার জন্ম এই বাড়িতে নয়, তার জন্ম হয়েছিল সিমলার শিবনারায়ণ দাস লেনে। কিন্তু তার জন্মের কিছুদিন পরেই তার পিতা মধুসূদন গুপ্ত এই বাড়িতে চলে আসেন, এই গুরুপ্রসাদ চৌধুরী লেনের এই বাড়িতে। এটি ঠাকুরবাড়ি, শ্রীমঠ ঠাকুরবাড়ি বলে এখন পরিগণিত হয়। মহাতীর্থস্থান এই বাড়ি, আপনারা জানেন। ঠাকুর, মা, স্বামীজি এরা এসেছেন। অনেকদিন পর্যন্ত কেউ কেউ বলতো ঠাকুর এখানে আসেননি, কিন্তু আমাদের সৌভাগ্য দীপকবাবু এটি একদম লিপিবদ্ধ করে রেখে দিয়ে যাচ্ছেন। তিনি লিপিবদ্ধ করে দিয়ে যাওয়াতে ঘটনাটি প্রামাণিকতা প্রাপ্ত হলো। দীপকবাবু এবং আমাদের এই সুকুমার মহারাজ এই আশ্রমের অধ্যক্ষের সম্মিলিতভাবে পুস্তিকা বেরিয়েছে, আপনারা জানেন। তো এখানে
ঠাকুর থাকেননি, কিন্তু মা থেকেছেন, স্বামীজি এরা সব কত এসেছেন, একদম মহাতীর্থস্থান, এবং এখনও যেন তারা জাগ্রত আছেন। এবং মাস্টারমশাইয়ের সাধনা, তা মাস্টারমশাইয়ের মনে হতো ছোটোবেলার থেকেই যেন ঠাকুর তাকে পরিচালিত করেছেন। ঠাকুরের দেখা পাওয়ার পরে তার এটি বেশি করে মনে হয়েছে। তার যখন 4 বছর বয়স, 1858 সাল, তিনি মনে করতেন ওই সময় তার সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ হয়েছে। তিনি মাহেশের রথে গিয়েছিলেন, মা ছিল সাথে, আরও হয়তো কেউ ছিল। মাহেশের রথ দেখে ফেরার সময় তার এই দক্ষিণেশ্বর মন্দির, ভবতারিণী মায়ের, রাসমণির মন্দির তখন বিখ্যাত, রাসমণির মন্দির, কিন্তু সে যে পরে শ্রীরামকৃষ্ণের জন্যই বিখ্যাত থাকবে, ইতিহাস রচনা শুরু হয়ে গেছে। একটা বড় যাত্রাপালা, মূল নায়ক প্রথমে আসে না, যারা ভূমিকা করেন তারা প্রথমে আসেন। সেরকম যেন রানী রাসমণি, কত ঘটনা আপনারা জানেন যে রানী রাসমণি, একদম মহিষী রানী রাসমণি কত কাজ করেছেন তিনি, যেমন তেজস্বিনী, যেমন বাস্তব্য, যেমন প্রশাসনিক ক্ষমতা, তেমনই ভক্ত, তেমনই দরিদ্র বৎসল। যাই হোক, সেই রাসমণি আপনারা জানেন, যিনি বারাণসী ধামে যাচ্ছিলেন, মা বললেন এখানেই থাকো, আমাকে স্থাপন করো, তো স্থাপিত হলেন। এবং স্থাপিত হওয়ার পরে সেখানে ঘটনাচক্রে রামকুমার চট্টোপাধ্যায়কে, তখনকার দিনের জাতিগত যে বিদ্বেষ টিদ্বেষ আছে বা কুসংস্কার আছে বা জাতিপ্রথা, সেই হিসেবে রামকুমার চট্টোপাধ্যায়কে মানে তাতে অংশগ্রহণ করতে হলো, এবং সেই সূত্রে আমাদের যুগাবতারের সেখানে প্রবেশ। তা যাই হোক, তো মাস্টারমশাই যখন 5 বছর বয়স ওই মায়ের সঙ্গে ফিরছেন মাহেশ্বর থেকে, তখন মা, বয়স্ক যারা আছেন, মাও আছেন, তারা ভবতারিণী কালী মন্দির দেখার জন্য, রানী রাসমণির মন্দির দেখার জন্য নেমেছেন। বিরাট চত্বর, মা একটু দূরে চলে গেছেন, ছোট্ট বালক, 4 বছরের বালক, সে ভয়ে কাঁদতে শুরু করেছে। তখন একজন সৌম্য দর্শন পুরুষ ওই কালী মন্দির থেকে বেরিয়ে এসে মাথায় হাত রাখল, এবং ওই যে মাথায় হাত রাখলো ওই ছোট বালক, 4 বছরের বালক, সে শান্ত হয়ে গেল। শুধু তাই না, নির্নিমেষ চোখে, জীবনীতে যা আছে দেখছি, নির্নিমেষ চোখে তার দিকে তাকিয়ে থাকলো। নির্নিমেষ চোখে তো তাকিয়ে থাকবেন, বাইরের চোখ দিয়ে তাকাচ্ছেন, অন্তরের চোখ দিয়ে সারা জীবন তাকিয়ে থাকবেন এরপরে, তারই তো জীবন দেবতা। তা পরে যখন ঠাকুরের সাক্ষাৎ এসেছেন, তখন তার মনে হতো বোধহয় ঠাকুরকেই দেখেছি, কেন ঠাকুর তখন সময়ের হিসাবে ঠাকুরের তখন দক্ষিণেশ্বরে থাকার কথা। তা মাস্টারমশাই তো কথামৃতকার, কথামৃতে অনেক জায়গাতে তিনি আত্মগোপন করেছেন, বেশিরভাগ জায়গায়, বিশেষ করে যেখানে প্রশংসা হচ্ছে ইত্যাদি হচ্ছে, সেখানে তিনি নানা রকম ছদ্মনাম নিয়েছেন। যেখানে একটুও নিজের গৌরবের সম্ভাবনা, সেখানে তিনি লুকিয়ে পড়েছেন। আর যেখানে তিরস্কার করা হচ্ছে, তাকে একটু ছোট করা হচ্ছে, প্রথম দ্বিতীয় সাক্ষাৎকারে কিরম তিরস্কৃত হয়েছেন, পুরোপুরি নিজেকে একটু ওপর না করে উপস্থিত করেছেন। তারপরে একদিনের কথা মনে পড়ছে যে মাস্টারকে বোধহয় গান করতে বলছেন বা কিছু বলতে বলছেন, মাস্টারমশাই লজ্জা পাচ্ছেন, খুব লাজুক ছিলেন। ঠাকুর বিরক্ত হয়ে বললেন ও স্কুলে গিয়ে ছেলেদের কাছে দাঁত দেখাবে, এমন কতকটা নিষ্ঠুরভাবে ঠাকুর বললেন। মাস্টারবাবু কিন্তু সেটি লিপিবদ্ধ করেছে, সেখানে ছদ্মনামের আড়ালে মণি বা একটি ভক্তের চলে যাচ্ছেন না, মোহিনী মোহন ওসবে যাচ্ছেন না, কিন্তু তিনি মাস্টার মুখ চুন করিয়া বসিয়া রইল। হ্যাঁ, যেখানে অগৌরব সেখানে তিনি নিজেকে ডাকেননি, যেখানে গৌরব সেখানে তিনি নিজেকে একটু আড়ালে রেখেছেন, কিন্তু ঘটনাটাকে ঘটনার সম্বন্ধে কোনো কম্প্রোমাইজ করেননি। এ প্রসঙ্গে ক্রিস্টোফার ইশাউডের খুব সুন্দর কথা আছে, যদি সময়ের মধ্যে কুলোয় এবং আমার মনে থাকে আমি পরে এগুলো উল্লেখ করব। তা মাস্টারমশাইয়ের কথা বলতে গিয়ে কথামৃতের কথা বলতে হয়, এবং এই যে কথামৃতের কথা বলছি, এটাতে মাস্টারমশাই আমার মনে হয় খুশি হচ্ছেন বা হতেন, কারণ তিনি নিজের কোনো জীবনই এটা চাইতেন না, তার জীবন প্রসঙ্গে কেউ কিছু জিজ্ঞেস করে। মাস্টারমশাই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। যদি পরীক্ষার রেজাল্ট দেখা যায়, তবে তার থেকে ভালো রেজাল্ট ঠাকুরের পার্শ্বদের মধ্যে বোধহয় আর কেউ করেননি। সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সব ছিলেন, এরা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, শশী মহারাজ, শরৎ মহারাজ, তারপরে খোকা মহারাজ, এরা সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্বামীজি তো ছিলেন, কিন্তু স্বামীজি ওই পরীক্ষার জন্য পড়ার দিকে বেশি ধ্যান দিতেন না। এটা স্বামীজিকে ঠিক বুঝেছেন ঠাকুর,
যে ও পরীক্ষাগুলো হাসতে হাসতে পাশ করে যায়, যেন ওটা কিছুই নয়, জ্ঞানের ভাণ্ডার। কিন্তু পরীক্ষা হলে খুব ভালো নম্বর পেতে গেলে যে একটা আলাদা বেশি করে মনোযোগ দিতে হয়, সেই মনোযোগ দেওয়ার মতন স্বামীজি ছিলেন না। স্বামীজির ব্যাপারটা অন্যরকম। যিনি হারবার্ট স্পেন্সারের সঙ্গে ছাত্র অবস্থাতেই চিঠিপত্রে আলোচনা করছেন এবং তিনি বলছেন যে ঠিক আছে, তোমার কথার মধ্যে, তোমার সাজেশনের মধ্যে অনেক কিছু বস্তু আছে, আমি এগুলো আমার পরের এডিশনে, এডুকেশন সংক্রান্ত পরের বইটি পরের এডিশনে তাতে সংশোধন করে দেবো। স্যার পাণ্ডিত্যের সম্বন্ধে কোনো তুলনা হয় না। তা যাই হোক, আমাদের আলোচনা মাস্টারমশাই যে এত তার একাডেমিক রেজাল্ট হচ্ছে, এন্ট্রান্স পরীক্ষায় তিনি সেকেন্ড হয়েছিলেন, এফএতে থার্ড, প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েট হলেন, এন্ট্রান্সে সেকেন্ড, এফএতে ফিফথ, আর গ্র্যাজুয়েট হলেন বোধ হয় থার্ড হয়ে। এবং তিনি একাধিক স্কুলে শিক্ষকতা করেছেন, একই সঙ্গে অধ্যাপনা করেছেন, এবং কি যে জানতেন না, জ্ঞানবিদ্যার নানা শাখায় তার বিচরণ ছিল। যেমন বাইবেল পড়তে ভালোবাসতেন, তেমন চৈতন্য ভাগবত পড়তে, চৈতন্য চরিতামৃত পড়তে ভালোবাসতেন। তেমনি আবার মাঝে মাঝে তিনি আইন সম্বন্ধে পড়াশোনা করেছেন, সেই প্রসঙ্গটা হয়তো পরে আসবে। তা যাই হোক, মাস্টারমশাই কথামৃত লিখেছেন, আপনারা জানেন। এর জন্য তিনি নির্দিষ্ট ছিলেন। নির্দিষ্ট ছিলেন কী করে বোঝা যায়? যে তাকে আমাদের মহাপুরুষ মহারাজ যে কথাটা বলেছেন, স্বামী শিবানন্দজি, যে তিনিও ঠাকুরের কথাগুলো খুব ভালো লাগছে বলে তিনিও লিখে রাখতে শুরু করেছিলেন, এবং লিখে রাখতে শুরু করেছিলেন এবং খুব মনোযোগ দিয়ে তিনি ঠাকুরের কথা শুনতেন। একটু কথায় চেষ্টা করি বেশি মনোযোগ দিতেন, যে বাড়িতে গিয়ে লিখে রাখবেন বলে, পরে কাজে লাগবে, আমার কাজে লাগবে, বর্ণের কাজে লাগবে। একদিন ওরকম গোগ্রাসে ঠাকুর যখন কথা বলতেন, সকলেই গোগ্রাসে কথা বলতেন, কিন্তু আমার অনুমান যে তিনি একটু এক্সট্রা এফর্ট দিচ্ছিলেন, যেহেতু তিনি এটা নোট করে রাখছেন। তা ঠাকুরের মুখের দিকে ঠাকুর ঠিক ধরতে পেরেছেন, হাঁ করে শুনছেন। বলছে, কী ওরকম হাঁ করে কী শুনছিস? তিনি কথা বলতে পারছেন না, কোনো উত্তর দেননি। কিন্তু ঠাকুরের কাছে কথা বলার দরকার ছিল না, ঠাকুর সঙ্গে সঙ্গে অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন তোদের ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। ঠিক বুঝে গেছে যে এত অতিরিক্ত মনোযোগ দিয়ে যে শুনছেন, লিখে রাখবেন, এটা বুঝতে পেরেছেন, তোদের জীবন আলাদা। তার সঙ্গে সঙ্গে তিনি যতটুকু লিখেছিলেন সেটি গঙ্গার জলে বিসর্জিলেন। তোদের জীবন আলাদা, যে এই কাজটি করবে সে নির্দিষ্ট আছে, এবং তাকে তিনি তৈরি করছেন। তৈরি করছেন মানে কীরকম? যে সীমা পরবর্তীতে গেলে বলছেন যে 13 বছর বয়স থেকে তিনি ডায়েরি লেখার অভ্যাস হয়েছে। প্রখর স্মরণ শক্তি দিয়ে এই মানুষটিকে ঠাকুর পৃথিবীতে পাঠিয়েছিলেন। শ্রীমাকে প্রখর স্মরণ শক্তি, 13 বছর বয়স থেকে ডায়েরি লেখা শুরু করলেন। কেউ বলেনি তিনি ডায়েরি লেখা শুরু করেন, কোথাও গেলেন, সেখানে কি হলো, এইভাবে। আর ঠাকুরের সঙ্গে তার দেখা হলো হচ্ছে 1882। 1882 মানে তার বয়স তখন হচ্ছে 54 সালে জন্ম, তাহলে তার বয়স তখন হচ্ছে 28। 13 বছর বয়স থেকে লিখছেন, মানে 15 বছর পরে তিনি বলতেন যে ঠাকুর আমাকে, আই ওয়াজ অ্যান অ্যাপ্রেন্টিস ফর 15 ইয়ার্স। ঠাকুর আমাকে 15 বছর শিক্ষানবিশি করে নিয়েছেন, হাত পাকিয়ে দিয়েছেন ঠাকুর আমাকে। এবং এই কথাটা ঠিক উনি মনে করতেন। আরেকটি ঘটনা, এটা আমি যেহেতু কথামৃতটা কাছে রেখেছি, কথামৃতটার থেকেই পড়ি। অনেক দিন পরে কথামৃতের একটি ঘটনা, এটি হচ্ছে রথযাত্রার দিন ঘটেছিল, 1885 14 জুলাই তারিখে ঘটেছিল। এটা পড়ছি। রথযাত্রা, ঠাকুর সেদিনকে আছেন হচ্ছে বলরাম মন্দিরে। বিকেল প্রায় 6:30 বাজে, রথ সব টানা হয়ে গেছে। বিকেল 6:30 বাজে বলরামের বাটি থেকে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন। পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে, কম্প কিছু বেশি হইয়াছিল, ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টারমশাই বলছেন, আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল, দোতলায় তো নিচে যাওয়া উচিত ছিল। ভূমিকম্প হলে সবাই তাই করে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের অহংকার। লোকের অহংকার মানে বলরামের অহংকারের কথা বলছেন না, বলরাম অহংকারী মোটেই ছিলেন না।
মানুষের তো অহংকার থাকে, বাড়ি তৈরি করে, এত সুন্দর বাড়ি, অন্যের থেকে ভালো, এসব অহংকার থাকে, সে এতে আবার লোকের অহংকার। তারপরে হঠাৎ মাস্টারমশাইকে বলছেন, এটা মাস্টারমশাইয়ের কাছে খুব অবাক লেগেছে এবং সত্যি সত্যি মাস্টারমশাই যে ধারা চিন্তা করছেন সেটা সঠিক। মাস্টার বলছে, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টারমশাই বললেন, আজ্ঞে হ্যাঁ, তখন খুব কম বয়স, 9-10 বছর বয়স, এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। এই আশ্বিনের ঝড় এইটা হচ্ছে 1885, এটা ঘটেছিল হচ্ছে 1864 5ই অক্টোবর, এই দক্ষিণবঙ্গে কলকাতা সহ, এই যে আমাদের কিছুদিন আগে উমফান হয়ে গেল, সে ধরনের একটা ঝড়। আপনি পুরনো রেকর্ড খুঁজলে পেয়ে যাবেন। তারিখটা হচ্ছে 1864 5ই অক্টোবর। 1864 মানে মাস্টারমশাইয়ের জন্ম 1854 অক্টোবর, তার মানে 10 বছর কয়েক মাস মাস্টারমশাইয়ের বয়স। এবং সেই ঝড় সকাল 3টের থেকে শুরু হয়েছিল, একদম সন্ধ্যা পর্যন্ত চলেছিল, একদম গোটা কলকাতা দক্ষিণবঙ্গ প্লাবিত হয়েছিল। প্রায় তখনকার দিনে তো লোকসংখ্যা এমন কিছু বেশি ছিল না, তাও যে রেকর্ড আছে তাতে প্রায় 60,000 লোকের মৃত্যু হয়েছিল। সে ঝড়টাতে এই ঝড় যেহেতু আশ্বিন মাসে হয়েছিল, আশ্বিনের ঝড় নামে বিখ্যাত, মানে বিখ্যাত বা কুখ্যাত, যাই বলুন, কুখ্যাত পরিচিত আর কি। তা ঠাকুর আচমকা অতদিন আগের 85 সাল মানে হচ্ছে আরও কত আগে, যে প্রায় হচ্ছে 64 সাল থেকে 85 সাল, মানে প্রায় 21 বছর আগের, 64 সাল থেকে 21 বছর আগে সেই ঝড়টির কথা তার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টারমশাই বলছেন, হ্যাঁ, আমি একলা ঘরে, কেউ ছিল না, আমি ঠাকুরদের ডাকছিলাম। তখন তারপরে মাস্টারমশাই, ঠাকুরদের মানে ভগবানকে ডাকছিলেন, সব ডাক তো এই সর্বদেব দেবী স্বরূপ অন্তর্যামী ভগবানের কাছে পৌঁছেছে। মাস্টারমশাই মনে হলো যেন শ্রীরামকৃষ্ণ সব জানতেন যে সেই সময় যে তিনি ডাকছিলেন। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন? অবশ্যই গুরুরূপে রক্ষা করছেন। গোটা জীবনটা তার হাতের অঙ্গুলি হেলনে চলেছে, যার জন্য এই যে 13 বছর বয়স থেকে ওর জন্য আলাদা লোক, মানে ঠাকুর ঠিক সরাসরি ওর জন্য আলাদা লোক বলেননি, কিন্তু কথাটার ওই যে মহাপুরুষ মহারাজকে যে বললেন যে তোদের জীবন আলাদা, তার মানে ওই কাজটা করার জন্য আরেকজন আছেন। কাজেই একেবারে ওই 15 বছর শিখিয়ে নিয়েছেন যে ডায়েরি লেখা, যাতে তার এই কাজটা করতে পারেন। এবং আমরা দেখছি ঠাকুরের যখন কথামৃতগুলো মাস্টারমশাই লিখতে শুরু করেছেন, কোনোদিনও এরকম হয়নি মহাপুরুষ মহারাজজিকে যেমন নিষেধ করেছেন মাস্টারমশাইকে নিষেধ করেন, কিন্তু সবই জানতেন অন্তর্যামী। যদি মহাপুরুষ মহারাজ তারটাও জানতেন। শুধু তাই নয়, মাঝে মাঝে কোনো কথা বলে, এই কথামৃতে বিবরণ আছে, খুঁটিয়ে দেখলেই দেখা যায়, কোনো একটা কথা বলে বলছেন, তুমি কি বুঝেছো কথাটা? তুমি ঠিক বুঝেছো তো? যেন তার কথাগুলো তার জন্য, এই কাজের জন্য নির্দিষ্ট যে মানুষটি সামনে বসে আছে, সেই এটাকে ঠিক মতন আবার পরে রিপ্রোডিউস করতে পারবে কি না, সেই জন্য যেন একটা মাঝে মাঝে যেন পরীক্ষা নিয়ে নিয়েছেন। কোনো জায়গায় তো ঠাকুর গেছেন, সেখানে মাস্টারমশাই ছিলেন, পরে ঠাকুর যেতে কীরকম কথা হলো বলো, পরপর বলছেন, তারপর নিজেই ধরিয়ে আর ওই সম্বন্ধে কী কথা হলো না, কেমন কথা হলো, এই করে করে যেন ঠাকুর নিজেই মাস্টারমশাইকে রিহার্স করিয়ে নিচ্ছেন, যাতে এই কাজটি হয়। হ্যাঁ, সারা পৃথিবী তো প্রভাবিত হবে তার অমৃতময় বাণী। তা এটা আমরা দেখতে পাচ্ছি। আর এবার কী হয়েছে, এর থেকেও বোঝা যায় যে তিনি এর জন্য নির্দিষ্ট। মাস্টারমশাই কোনোদিনও ঠাকুরকে বলেননি যে আমি একটি বই লিখব, মাস্টারমশাইয়ের মনে সেটা ছিল না, কিন্তু ঠাকুর জানেন তাই হবে, নিজের তৃপ্তির জন্য লিখে রেখেছিলেন। এবং ধীরে ধীরে দেহত্যাগের পরে চুপি চুপি উঠে স্কুলের ওপরে উঠে হেডমাস্টার অবসর সময়ে পড়তেন। তারপর তার মনে হলো যে এগুলো ছাপানো যেতে পারে, ছাপাতে শুরু করলেন প্যাম্পলেট আকারে, ধীরে ধীরে লিফলেট, ছোটো ছোটো লিফলেট, তারপরে একটা বিস্ফোরণ, সবই অবাক হয়ে যাচ্ছে। তাই এইভাবে তা মাস্টারমশাই একবার গৃহত্যাগ করে সন্ন্যাসী হতে চেয়েছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, ঈশ্বর ভাগবত পণ্ডিতকে একটা কিছু দিয়ে সংসারে বেঁধে রাখেন, না হলে কে সেই
পবিত্র গ্রন্থের ব্যাখ্যা করবে, সেই কারণেই মা তোমাকে সংসারে রেখেছে। ভবিষ্যতে সঙ্গে মিলিয়ে দেখলে মনে হয় এই কাজটি তো করতে হবে সংসার থেকে। আরেকটা হচ্ছে কথামৃতেই আছে যে ঠাকুর একটি ভক্তের প্রসঙ্গে বলছেন যে মা ওকে, মায়ের কাছে জগজ্জনীর কাছে প্রার্থনা করছেন, কথা বলছেন জগজ্জনীর সঙ্গে, যে মা ওকে এক কলা দিলি কেন। তারপর মায়ের সঙ্গে কথা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, সামনে উপস্থিত কেউ শুনতে পাচ্ছে না, যেমন টেলিফোনে কথা বললে ওপরের কথা শোনা যায় না, কিন্তু উত্তর শুনে বোঝা যাচ্ছে ও বলছিস যে ওকে এক কলা দিলেই চলবে, ওই এক কলা শক্তি। এই যে ভক্তটি, সকলেরই অনুমান যে এ হচ্ছে মাস্টারমশাই। ঠাকুর স্বয়ং, জগজ্জননী স্বয়ং তাকে শক্তি দিয়েছেন, শক্তি না দিলে তো কেউ জগন্মাতা বা জগজ্জননীর কাজ করতে পারে না। তো এই হচ্ছে মাস্টারমশাই একটা অনন্য ভূমিকা। তা মাস্টারমশাইয়ের ইচ্ছা ছিল, এই যে কথামৃত তিনি লিখছেন, আপনারা জানেন মাস্টারমশাইয়ের তো জন্ম বললাম 1854 14 জুলাই নাগপঞ্চমী দিয়ে, দেহত্যাগ হচ্ছে 1932 4 জুন। তার আগের দিন পর্যন্ত, কথামৃত আমরা পাই পঞ্চম ভাগে, তার আগের দিন পর্যন্ত পঞ্চম ভাগের শেষ প্রুফটি দেখেছেন। দেখার পরে মা গুরুদেব কোলে নাও বলে দেহত্যাগ করেছেন ফলোহারিণী পুজোর রাত্রের পরের দিন, ফলোহারিণী পুজোর পরের দিন, ফলোহারিণী কালিকা পুজোর পরের দিন। তো তার ইচ্ছা ছিল যা ম্যাটেরিয়াল আছে তাতে আরও 6-7 ভাগ সম্পূর্ণ হবে, এবং 6-7 ভাগ সম্পূর্ণ হয়ে গেলে তিনি একটি ঠাকুরের পূর্ণাঙ্গ জীবনী লিখবেন। তা কথামৃতের শুরুতেই মাস্টারমশাই লিখেছেন যে কথামৃত কী ধরনের উপাদানে তৈরি। তা বলছেন প্রথম 3 রকমের উপাদান পাওয়া যায় শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে, 3 ধরনের উপাদান, সমস্ত অবতারের সম্বন্ধে হয়তো 3 রকমের উপাদান পাওয়া যায়, কিন্তু প্রথম ধরনের উপাদানটি আর কোনো অবতারের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি। তা প্রথম ধরনের উপাদান কি? ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে। এই 3 রকম। আরেকটা কি হচ্ছে? ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড, মানে অবতার বা প্রফেট তিনি বলেছেন, তার মুখ থেকে সরাসরি শুনে সেদিনকেই রেকর্ড করে রেখেছে, এই এক রকমের উপাদান, সব থেকে প্রামাণিক উপাদান। আরেকটা বলছে ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার। এটাও ডাইরেক্ট, যিনি শুনেছেন, যিনি রেকর্ড করছেন তিনি উপস্থিত ছিলেন, একদম সরাসরি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনেছেন, কিন্তু আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার। যতদিন শ্রীরামকৃষ্ণ জীবিত ছিলেন তিনি লেখেননি, তারপরে নিজের স্মৃতির থেকে লিখেছেন, কিন্তু সময়ের গ্যাপ থাকাতে কিছু ভুল থাকার কথা। বলছে ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন আর এক্ষণে স্মরণ করিয়া বলেন, এই জাতীয় উপকরণও খুব ভালো, আর অন্যান্য অবতারে প্রায় এরূপই হইয়াছে, তবে 24 বৎসর হইয়া গিয়াছে, এটা যখন প্রথম বেরিয়েছে। লিপিবদ্ধ তাকাতে যে ভুলের সম্ভাবনা তা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ থাকলে যে সম্ভাবনা ভুলের, তার থেকে এটাতে বেশি সম্ভাবনা। আর থার্ড হচ্ছে হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার। এটা কি হচ্ছে? ঠাকুরের মুখ থেকে শুনে লেখেনি, ঠাকুরের মুখ থেকে একজন শুনেছে, তার কাছ থেকে এ শুনেছে, ইনডিরেক্টলি শুনেছে। আবার ঠাকুরের শরীর থাকাকালীনও লেখেনি যে সেটাকে আবার গিয়ে ঠাকুরের কাছে গিয়ে কেউ ভেরিফাই করে নেবে। ঠাকুরের কাছ থেকে একজন শুনেছে, তার কাছ থেকে আরেকজন শুনে, আমি হচ্ছে তৃতীয় ব্যক্তি লিখেছি, তাও আবার লিখেছি হয়তো 50 বছর পরে। কাজে কোনো সুযোগ নেই যে ঠাকুরের কাছ থেকে সরাসরি যে শুনেছে তার কাছে গিয়ে এটা আবার ভেরিফাই করে নেব কিনা। কাজে এতে অনেক বেশি ভুল আছে। ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রামচাটুর্য প্রভৃতি অন্যান্য ভক্তদের কাছে বাল্য সাধনাস্ত্র সম্বন্ধে আমরা যা শুনেছি, হৃদয় মুখোপাধ্যায়, রামচাটুর্যে তারা দেখেছে, তাদের কাছ থেকে ঠাকুরের দেহত্যাগে পরে করে দিয়েছে। কিন্তু ঠাকুর তো বেঁচে নেই যে ইয়ে করবে। এরকম এই 3টি উপকার কথা বলছেন এই রামকৃষ্ণ কথামৃত হচ্ছে একদম প্রথম উপকরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমুখে বাল্য সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে ভক্তদের কাছে যা বলেছেন, সেগুলো শ্রীমন নিজে ঠাকুরের কাছে বসে যা দেখেছিলেন এবং তার শ্রীমুখে শুনেছিলেন। শ্রীমন নিজে যা বসে দেখেছেন এবং শুনেছেন, তিনি সেই দিন রাত্রেই বা দিবাভাগে সেগুলো স্মরণ করে দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত, বর্ষ, তারিখ, বার, তিথি সমেত। কোনো অবতারের ক্ষেত্রে আমরা এরকম পাইনি। একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু তার জন্য
তাদের কৃপা, সেই সব অবতারের কৃপা লাভ যে মানে কমে গেছে তা নয়, কিন্তু প্রামাণিকতার দিক থেকে বলা যায়। যেমন এই যে বাইবেল, আপনারা সকলে জানেন যে বাইবেলের 4টি গসপেল আছে, ম্যাথু, মার্ক, লুক, জন, এদের দ্বারা লিখিত। এর মধ্যে দুজন হচ্ছে যীশুখ্রিস্টের পার্শ্বদ ছিলেন, মার্ক এবং জন। আর ম্যাথু এবং লুক এরা হচ্ছে পার্শ্বদের সঙ্গী। আর বলা হয় যে ম্যাথুর গসপেলটা সবার আগে লিপিবদ্ধ হয়েছে। সেখানে একটু গোলমাল হচ্ছে কি, প্রায় 100 বছর কি 200 বছর ধরে যে গসপেলটা চলছিল সেটাতে কারোর নাম ছিল না। অনেক পরে সেই গসপেলটিকে ম্যাথুর নামের সঙ্গে ওরা সব গবেষণা টবেষণা করে এটা ম্যাথুর গসপেল হবে। এই কারণে কি হচ্ছে, অনেক রকম যারা এই গসপেল নিয়ে স্টাডি করে, প্রামাণিকতা নিয়ে, গসপেল অফ জিসাস ক্রাইস্ট, তারা অনেক রকম হাইপোথিস হয়েছে। 2 সোর্স হাইপোথিসিস, 3 সোর্স হাইপোথিসিস। 2 সোর্স হাইপোথিসিস মানে সবাই 2টো সোর্স থেকে নিয়েছে, এরা 4জনই। আবার 3 সোর্স হাইপোথিসিস আছে, 3টে সোর্স থেকে নিয়েছে, এগুলো থেকে আলাদাও একটা সোর্স ছিল সেখান থেকে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা যেই জন্য প্রামাণিকতা সম্বন্ধে কেউ সন্দেহ করতে পারে, কিন্তু তাহলে ভক্তদের কোনো অসুবিধা হয় না যদিও। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই সমস্যাটা নেই। শ্রীরামকৃষ্ণ কথামৃতের থেকে, চৈতন্যদেবের ইয়ে অনেক পরে লিখিত হয়েছে, তো এরকম বুদ্ধদেবের ইয়ে অনেক পরে লিখিত হয়েছে। তা যাই হোক, এতে ভক্তদের কোনো অসুবিধা হয় না। তা রামকৃষ্ণ কথামৃতের এই হচ্ছে প্রামাণিকতা। আর তার সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে যন্ত্রটি, মানে যন্ত্র মানে শ্রীম, তার অহং শূন্যতা, আত্মবিলয় কথামৃতের অন্যতম শক্তি। এই কথামৃতের একটা হচ্ছে তো প্রামাণিকতা, আর তার থেকে বড় কথা হচ্ছে কি, প্রামাণিকতা হলেই হয় না, শ্রীরামকৃষ্ণের শ্রীমর ব্যক্তিগত জীবন, অহংশূন্য জীবন এবং আত্মবিলয়, সেটা হচ্ছে কথামৃতের অন্যতম শক্তি। এবং সেটার জন্যই কথামৃত প্রামাণিক হয়েছে। এই কথামৃত প্রথমে বই হিসাবে তো বেরিয়ে, ছোটো ছোটো প্যাম্পলেট হিসাবে বেরিয়েছে। যখন বেরোলো, স্বামীজি একদম উচ্ছ্বসিত। স্বামীজির একাধিক মানে অ্যাপ্রিসিয়েটিভ লেটার্স আছে রিটেন টু শ্রীম। হ্যাঁ, এক জায়গায় বলছেন, সক্রেটিক ডায়ালগ আর প্লেটো এভরিওয়্যার, ইউ আর এন্টায়ারলি হিডেন। স্বামীজি তাকে বাহবা জানিয়ে বলছেন মাস্টারমশাইকে, সক্রেটিসের ডায়ালগ বলে যেটা চলে, হ্যাঁ, সেটা পণ্ডিতেরা কথার বৈশিষ্ট্য, লেখকের লেখার বৈশিষ্ট্য, ভাবের বৈশিষ্ট্য এসব বিবেচনা করে দেখছেন যে সক্রেটিসের ডায়ালগ বলে যেটা চলছে সেটা আসলে প্লেটোরই ডায়ালগ, কিন্তু ইউ আর এন্টায়ারলি হিডেন। মাস্টারমশাই এই শ্রীরামকৃষ্ণ কথামৃত সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের কথামৃত। এটা শ্রীম কোনো কথা যোগ করেননি। যোগ করেছেন কোথায়, যেখানে বর্ণনা চলছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে তিনিও কথা যোগ করে দিয়েছেন। কেউ বলতে পারবে না যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে মাস্টারমশাই যোগ করেছে। দেখা যাচ্ছে মূল যে সারমর্ম অন্যরাও তো নোট করেছে একই কথা, কিন্তু এর যে উপস্থাপনাটা অন্যরকম। একেবারে মানে কথোপকথনের ভঙ্গিতে, যেমন ঈশারুট একটা জায়গায় বলছে যে কথামৃতের সবথেকে বড় শক্তি হচ্ছে নাউনেস, মানে এক্ষুনি যেন ঘটছে। ওই 1882 সাল নয়, একটা সময়ের মধ্যে আবদ্ধ নয়। মাস্টারমশাই ঠাকুর চলে ফিরে বেড়াচ্ছেন, ঠাকুরকে চিরন্তনভাবে বর্তমান করে দিয়েছেন শ্রীম। নাউনেস, চিরন্তন। আজকেও যদি কথামৃত পড়ি, মনে হবে যেন তিনি ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে একটা প্রচলিত কথা আছে, কথাটি শুনেছি, রাজা মহারাজজি নাকি বলতেন যে কেউ যদি প্রতিদিন কথামৃত পড়ে, ধৈর্য ধরে যদি পড়তে পারে, তবে মানে ধৈর্য ধরে না, ভক্তি ভরে পড়তে হবে। তিনি একটা কথা বলছেন, ওই রকম পড়লে হবে না, মানে মন না দিয়ে উপর জাস্ট একটা নিয়ম মাফিক পড়ে গেলাম, হ্যাঁ, সেরকম নয়। মনোযোগ দিয়ে অনুধ্যান যদি করে 5 মিনিট বা 10 মিনিট, যাই হোক, নিয়মিত যদি প্রতিদিন করে এবং যে 12 বছর যদি করে, তার কিন্তু একেবারে পরম আধ্যাত্মিক উপলব্ধি হবে। এটা তো হতেই পারে, কেন কথামৃত পড়া মানেই হচ্ছে একটা জীবন্ত শ্রীরামকৃষ্ণ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছেন, চলচ্চিত্রের মতন যেন আমরা দেখছি। কাজে মন প্রাণ দিয়ে যদি কেউ কথামৃত প্রতিদিন পড়ে যায়, সেই ভগবান, স্বয়ং ভগবান, তার ছাপ যদি মনের মধ্যে পড়ে প্রতিদিন নিয়মিতভাবে, এই পড়তে পড়তে তো চিত্তশুদ্ধি হবেই। হ্যাঁ, চিত্তশুদ্ধি যেদিনই হবে সেদিনই আমি আমার পরম লক্ষ্যে পৌঁছে দেবো, ভগবান লাভ করব বা ব্রহ্মজ্ঞান তো লাভ করবো। কেননা আমরা তো ভগবান বা ব্রহ্মকে হৃদয়ে নিয়ে চিরকাল ঘুরে বেড়াচ্ছি।
এই সংসারটাকে আপন ভাবছি, কিন্তু আপনতম হচ্ছে আমার ব্রহ্মস্বরূপ। তা যাই হোক, এই কথাটা আছে। তা সক্রেটিক ডায়ালগ আর প্লেটো ঈশারুড যে কথাটা বলছেন যে নাউনেস শ্রীরামকৃষ্ণকে চিরকালের জন্য যেন বর্তমান করে দিয়ে গেছেন। তা ঈশারুডের কথা, খুব সুন্দর সুন্দর কথা অনেকেই বলেছেন, যেমন আল্ডাস হাক্সলি বলছে এ বুক ইউনিক ইন দি হিস্ট্রি অফ হেগিওগ্রাফি, বলে জীবনী সাহিত্যে এরকম একটা বই পাওয়া যায় না। তা ঈশারুডের কথা বলছে কি, ঈশারুড বলছেন ওয়ান অফ এমস গ্রেট ভার্চু অ্যাজ এ বায়োগ্রাফার ইজ হিজ ক্যান্ডার, যে জীবনীকার হিসাবে মাস্টারমশাইয়ের সবথেকে বড় হচ্ছে গুণ হচ্ছে কি, ক্যান্ডার। ক্যান্ডার মানে হচ্ছে কি, যা ঘটেছে সেটা একদম অকপটভাবে যথাযথ সততার সঙ্গে উপস্থাপন করা, ক্যান্ডার, অনেস্টি। With total honesty and sincerity, he has reproduced every word that has fallen from Sri Ramakrishna's lips. তা এইটা বলছেন তিনি, ক্যান্ডার বলছেন একদম। কোয়ালিটি of being frank, open and sincere in his speech or expression, এই হচ্ছে ক্যান্ডার কথাটা। আরেকটা হচ্ছে কি, ওখানে তারপর তিনি খুব সুন্দর কথা বলছেন যে আমরা দেখি যে প্রথম দিন তাকে যেমন তিরস্কার করলেন ঠাকুর, অপমান করলেন, সেটাও তিনি একদম খোলাখুলি লিখেছেন, মানে যা ঘটেছে তাই লিখেছেন। আবার তাকে যখন প্রশংসা করছেন সে কথাটাও লিখেছেন, সেখানে হয়তো নামটাকে একটু গোপন করেছেন, কিন্তু ঘটনাটাকে গোপন করেনি। এখানে একটা খুব সূক্ষ্ম বিচার করছেন, খুব সুন্দর ঈশারুড বলছেন। উনি ইচ্ছা করলে প্রশংসাটা তো বাদ দিতে পারতেন, কিন্তু দেননি। বলছেন এ সেলফ কনসিয়াস হাম্বল ম্যান might have omitted the praise. A self-conscious humble man. আমি আসলে অতটা বিনয়ী নই, কিন্তু আমার সব নীতি কথা পড়ে সকলের কাছে শিখে টেকে বুঝেছি যে বিনয় হওয়াটা খুব ভালো, অহংকারী হওয়াটা ভালো না। সেজন্য আমাকে যেখানে প্রশংসা করেছে সেই জায়গাটা আমি অমিট করে দিলাম, পাছে আমাকে লোকে অহংকারী বলে মনে করে। কিন্তু শ্রীম এটা করেননি। কেন করেননি? তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণের মুখ থেকে যা কিছু বেরোচ্ছে তিনি ভাবতেই পারেন না। শ্রীরামকৃষ্ণ চোখের সামনে শ্রীরামকৃষ্ণ যা ঘটনাগুলো ঘটাচ্ছেন তিনি ভাবতেই পারেন না যে সেগুলোর অন্যথা কিছু লিপিবদ্ধ করতে পারেন। সেই জন্য ঈশারুড ব্যাখ্যা করছেন, বাট দেয়ার ইজ এ মোর জেনুইন ল্যাক অফ ইগোটিজম ইন এমস সিম্পল রিলেশন অফ ফ্যাক্ট, simple representation of fact, but there is a more genuine lack of egotism in Ames' simple representation of fact. কিন্তু এই যে মাস্টারমশাই যে যা ঘটেছে তাই লিখছেন, ভালো মন্দ প্রশংসা, তাকে প্রশংসা করছেন সেটাও লিখছেন, তাকে একটু তিরস্কার করছেন সেটাও লিখছেন। এটা হচ্ছে আসল হিউমিলিটি, আসল অহংশূন্যতা। এম ইজ ইকুয়ালি ক্যান্ডিড অ্যাবাউট শ্রীরামকৃষ্ণ হিমসেলফ। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একেবারে যথাযথভাবে যা ঘটেছে তাই লিখছেন। এখানে যে শ্রীরামকৃষ্ণ আমাকে এনিথিং দ্যাট শ্রীরামকৃষ্ণ সেজ অর ডাজ ইজ সেক্রেট টু হিম, দেয়ারফোর হি অমিটস নাথিং, অল্টার্স নাথিং। শ্রীরামকৃষ্ণ যা কিছু বলছেন বা করছেন সেটাই হচ্ছে তার কাছে সেক্রেট, অত্যন্ত পবিত্র। সেই জন্য কি, হি অমিটস নাথিং, অল্টার্স নাথিং, কোনোটা তিনি বাদ দিচ্ছেন না, কোনোটা তিনি পাল্টাচ্ছেন না। উই এনকাউন্টার শ্রীরামকৃষ্ণ অ্যাজ অ্যান অথেন্টিক স্পিরিচুয়াল ফেনোমেনন। যদি এরকমভাবে না দেখতাম শ্রীরামকৃষ্ণকে একটু সন্দেহ হতো, এরকম হয় 1 ঘন্টার মধ্যে একটা লোক 5 বার সমাধিস্থ হয়, একটা দিনে একটা মানুষ এই সমাধিস্থ হচ্ছে, আবার তারপরেই আবার সমাধি থেকে নেমে এসে বালকের মতন আচরণ করছে, এও কি হয়? এই ঘটনাটা যদি অন্য কেউ বিবরণ হিসাবে লিখত আমরা মনে করতে পারতাম, আমরা ভাবতাম না, এর প্রামাণিকতা নিয়ে সন্দেহ করতাম। কিন্তু শ্রীম যেভাবে লিখেছেন এবং তার ওই বিবরণ পড়তে পড়তে তার সততা এবং এই যে ঘটনাগুলোর সত্যতা সম্বন্ধে কিচ্ছু আমরা নিঃসন্দিগ্ধ না হয়ে পারি না। যার জন্য যে শ্রীরামকৃষ্ণ শ্রীম কথামৃতে শ্রীমর মাধ্যমে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, সে হচ্ছে মোস্ট অথেন্টিক স্পিরিচুয়াল ফেনোমেনন।
তাকে তো ফেনোমেনন না বললে হবে না। ঈশ্বরুডি বলেছেন ফেনোমেনন একটা মহা ঘটনা, এটার ব্যাখ্যা চলে না। একটি দুর্গেয় ঘটনা কিন্তু ঘটে গেছে, অ্যাকসেপ্ট করতে হবে, ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেরকম, সেই জন্য বলছেন মোস্ট অথেন্টিক স্পিরিচুয়াল ফেনোমেনন, স্টোরি অফ এ ফেনোমেনন। তার জীবনীটাতে শ্রীরামকৃষ্ণ জীবনীতে ঈশ্বরগুপ্ত লিখেছেন। তা বলছেন উই এনকাউন্টার শ্রীরামকৃষ্ণ অ্যাজ অ্যান অথেন্টিক স্পিরিচুয়াল ফেনোমেনন, অত্যন্ত প্রামাণিক, কিন্তু ব্যাখ্যা করা যায় না। যার ফলে কী হচ্ছে, কোন শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি? বাই টার্নস গড লাইক, চাইল্ড লাইক, সাবলাইম অ্যান্ড অ্যাবসার্ড। গড লাইক তো বটেই, সমাধিস্থ হয়ে পড়ছেন, চাইল্ড লাইক তারপরেই নেমে এসে একদম বালকের মতন। হ্যাঁ, কে শ্রীরামকৃষ্ণের সামনে অনেক কিছু কথা বলছে, ভালো ভালো কথা, তার প্রশংসা করছে। এদিকে শ্রীরামকৃষ্ণের কিছুদিন আগে হাত ভেঙেছে, শ্রীরামকৃষ্ণ একটু অন্যমনস্ক হয়ে বলছেন, তা তো বুঝলাম, আমার এই হাতটা এখন কী করে সারে। সত্যি সত্যি যেন চিন্তিত হয়ে বলছেন। পরেক্ষণে এবার মজা করে বলছেন, তুমি এটার উপরে একটা লেকচার দাও তো। তো এই যে বিভিন্ন বর্ণের শ্রীরামকৃষ্ণ শ্রীমর মাধ্যমে এরকম বহু বর্ণের বাস্তব ব্যক্তিত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত বলেই আমরা অনুমান করতে পারি অন্য অবতারেরও এরকম ছিলেন। যেমন আমাদের একজন মহারাজ, বিদেশি মানে আমেরিকায় তার জন্ম, খুব পণ্ডিত মহারাজ, তিনি একদিন খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ এবং গসপেল অফ ক্রাইস্ট দুটোর তুলনা করে বলেছিলেন যে কী গসপেলে নেই, মানে যীশুখ্রিস্টের গসপেলে, যে যীশুখ্রিস্টের গসপেলে যেটা নেই, যে যীশুখ্রিস্ট হাসছেন এটা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের গসপেলে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ হাসছেন। শুধু তাই নয়, কোনো অবতার যে গান করছেন এরকম আমরা খুব পরিচয় পাই না, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা দেখছি অবতার গাইছেন মানে কি, গানে ভাসতেন শ্রী মা বলছেন তো, কত যে গাইতে। লেক্স সেকশন বলে একজন ভদ্রলোক শ্রীরামকৃষ্ণকে, যে আমরা বলি নিরক্ষর, ইলিটারেট, পড়াশোনা যায় না, খুব প্রতিবাদ করছেন, বলে কী বলছো তোমরা। হ্যাঁ, মানে ইভেন ইন দি মডার্ন সেকুলার টার্ম হি ওয়াজ এ ফেনোমেনন বলছেন, যে তার যে ইন্টেলেক্ট, সেই প্রসঙ্গে বলছেন তোমরা একে বলছো অশিক্ষিত। তুমি বলো তো যে কত গান তিনি জানতেন এবং সেই সব গানগুলো মুখস্থ ছিল। এ সম্বন্ধে আপনারা যদি জানতে চান, ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে একটা বই আছে শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীত। আমি একবার হিসাব করেছিলাম যে প্রায় 300-র কাছাকাছি গান শ্রীরামকৃষ্ণ গেয়েছেন, এবং সব গান, কোনো গান তিনি গানের খাতা দেখে গাইতেন না। ভাবা যায়, প্রায় 250-র মতো, আজকাল এত বড় বড় গায়ক আছে, কারোর কি 250 গান 300 গান মুখস্থ থাকে? তাই থাকে তার অসাধারণ স্মরণশক্তি, কিন্তু সেই অসাধারণ স্মরণশক্তি শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা দেখছি। তো এই হচ্ছে বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের অজানা থেকে যেত যদি এই শ্রীমর মতন এরকম আমরা একজন সার্থক বাণী বহনকারী রেকর্ডার না পেতাম, লিপিকার আমরা না পেতাম। আর শ্রীমা কীভাবে লিখতেন সেটা বলছেন। সব কিছুর পেছনে সাধারণত ঠাকুর তো তাকে তৈরি করেছেন, আমরা দেখলাম যে 13 বছর বয়স থেকে। তা শ্রীমা বলছেন যে আমি কি করতাম, ভালো করে শুনে নিতাম, তারপর সেদিনই গিয়ে নোট করতাম। অনেক সময় নোট করতে করতে আমার সারা রাত কেটে যেত। তারপর সেই নোটগুলোর থেকে পূর্ণ বিবরণী আমি লিখতাম। এই পূর্ণ বিবরণী লেখার সময় অনেক সময় কি হয়েছে, আমার সেই দিনের বিবরণটা পরিষ্কার মনে আসছে না, আমি তখন তন্ময় হয়ে ধ্যান করতাম। এমনও হয়েছে একটা দৃশ্যকে আমার স্মৃতিতে সম্পূর্ণভাবে একটু একটু আসছে, কিন্তু তিনি তাতে স্যাটিসফাইড না, এবং যতক্ষণ পর্যন্ত সব কিছু তার স্মৃতির মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি লেখেননি। বলছে এমন হয়েছে, বলে চাতক পাখি যেভাবে জলের জন্য অপেক্ষা করে, সেইভাবে আমি একটা দৃশ্যের জন্য অপেক্ষা করেছি নিজে নিজে। ওই ধ্যান করে যাচ্ছেন, ধ্যান কি যতক্ষণ পর্যন্ত না আসছে ধ্যান করছে। একটা দৃশ্যের জন্য আমি কখনো কখনো 1000 বার ধ্যান করেছি। তারপরে যখন গোটাটা এসেছে তখন আমি এটিকে লিপিবদ্ধ করেছি। আমি এই বইটি প্রকাশিত হওয়ার সময়ও সতর্কতা অবলম্বন করেছি, কারণ আমি জানতাম, একসময় আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, একসময় আমি কোর্টে যেতাম, কোর্টে গিয়ে সে বিচার টিচার কীভাবে হচ্ছে আমি দেখেছি যে কোনো সাক্ষীর সাক্ষ্যতে যদি ভুল থাকে তখন বিচারপতি বলে যে এই সাক্ষীর সাক্ষ্য এটা রিলায়েবল নয়। সে তখন যদি অন্য একটা দুটো ভুল করেছে কিন্তু অন্যগুলো সত্যি কথা বলছে, তখন সেই সত্যি কথাগুলো গ্রাহ্য হবে না। সেই জন্য আমি এত সতর্ক হয়েছি। সেই জন্য আমি একদম নিজে খুঁটিনাটি দেখেছি যে এর মধ্যে যেন একটিও ভুল না থাকে। এইরকমভাবে তিনি এই বইটিকে তৈরি করে আমাদের পৃথিবীর সামনে উপস্থাপিত করেছেন। সেজন্য আল্ডাস হাক্সলি বলছেন
যে আমরা যে ডেসক্রিপশনস আর রিটেন অলমোস্ট উইথ ফটোগ্রাফিক ডিটেল, ফটো মিথ্যা কথা বলে না, যা আছে আমি ঘাড় ঘুরিয়ে আছি, ঘাড় ঘুরিয়ে থাকবে, আমি হাসছি, এই ফটোগ্রাফিক ডিটেল একেবারে যা ঘটেছে সেটি চোখের সামনে বলছি, আমরা সেই চোখের সামনে আমরা শুনছি বা দেখতে পাচ্ছি, বিবরণ দেখছি। রোমারওয়ালা কি বলছেন? এক্সাক্টিটিউড ইজ অলমোস্ট স্টেনোগ্রাফিক এক্সাক্টিটিউড। শ্রীম নিজের জীবনের কথা বলতে চাইতেন না বিশেষ কিছু। এই যে কথামৃত, তা সেটা পরে বলছি। এই কথামৃতে শ্রীম কিন্তু শ্রী মায়ের দীক্ষিত ছিলেন, মায়েরই কৃপাপ্রাপ্ত ছিলেন। তা এই কথামৃতে সবথেকে বড় সার্টিফিকেট হচ্ছে এই প্রথম যখন লেখা হলো মাকে তিনি পড়তে দিলেন। তা সেটা কথামৃতের মধ্যে রয়েছে যে সেদিন ঠাকুর মা আশীর্বাদ করছেন, সেদিন তোমার মুখ থেকে শুনে মনে হলো যেন তার কথাই শুনছি। তোমার এই ঠাকুর কৃপা করে এই সব জিনিস একদিন তোমার কাছে সঞ্চিত রেখেছিলেন, এখন তিনি এগুলো বের করছেন। এই সব কথা প্রচারিত না হলে লোকের কল্যাণ হবে নাই জানিও। এই হচ্ছে সব থেকে বড় সার্টিফিকেট। শ্রী মা বলছেন যে মনে হচ্ছে যেন তার মুখের কথা শুনছি। শ্রী মা বলছেন ঠাকুর এগুলো এই কাজ করাবেন বলে তোমার কাছে সঞ্চিত রেখেছেন, এখন সময় এসেছে বলে তিনি প্রকাশ করাচ্ছেন, এবং এ না শুনলে লোকের কল্যাণ হবে না। আর শ্রীরামকৃষ্ণের কথামৃতের বৈশিষ্ট্য একটু বলি, যে আপাতত মনে হচ্ছে সহজ, কিন্তু আসলে কিন্তু সর্বশাস্ত্রময়ী। গীতাকে আমরা বলি সর্বশাস্ত্রময়ী, আর গীতা সহ শ্রীরামকৃষ্ণ কথামৃত হচ্ছে সর্বশাস্ত্রময়ী। অত্যন্ত কঠিন আধ্যাত্মিক তত্ত্বকে তিনি অত্যন্ত সরলভাবে বলে গেছেন, এমন সরলভাবে বলে গেছেন শাস্ত্রের কথা যে আমরা যে শাস্ত্রের কথাই শুনছি সেটা মনে হয় না। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, অনেকেই এই উদাহরণটা দিয়েছেন। এই যে আমরা বেদান্তের একটা মূল জানি যে নেতি নেতি বিচার করি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কিন্তু আমাদের এমন সংস্কার যে জগৎটাকেই সত্য বলে মনে হয়, ব্রহ্মটাকে সত্য বলে মনে হয় না। তাহলে কি করতে হয়? অস্ত্র কি? শাস্ত্রকাররা ঋষিরা বলেছেন নেতি নেতি বিচার করতে হবে। নয় ইতি, এটা নয়, এটা নয়, এটা কি নয়, এটা চিরন্তন সত্য নয়। এইভাবে বিচার করে 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 বৈরাগ্য বাড়বে, এটাকে ত্যাগ করে এটা তার প্রথমে জোর করে করে বৈরাগ্য আসবে, তারপর বৈরাগ্য স্বাভাবিক হবে। এই করেছে নেতি নেতি হচ্ছে পদ্ধতি। এখন এই নেতি নেতি এই পদ্ধতিটা ঠাকুর কীরকম সরলভাবে বোঝাচ্ছেন। অন্ধকার ঘরে বাবু শুয়ে আছেন, এখন যে ভৃত্য যে সে ঘরে ঢুকেছে, তাকে বাবুকে জাগাতে হবে। সে তো দেখতে পাচ্ছে না কিছু, দেয়ালে হাত দিয়ে ভাবছে এটাই কি বাবু? না, বাবু নয়, নেতি। তারপরে করতে 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 হাত দিচ্ছে, এটা কি বাবু? টেবিলে হাত দিচ্ছে, এটা কি বাবু? না, এ বাবু নয়, বোঝাই যাচ্ছে বাবু নয়, নেতি। হাতটা সরিয়ে নিচ্ছে। এই করতে করতে গিয়ে খাটে হাত দিয়েছে, এটা কি বাবু? বাবু নয়, নেতি। যেটা বাবু নয় সেটাকে ছেড়ে দাও। বিছানায় হাত দিয়েছে, এ বাবু কি? না, নেতি, ছেড়ে দাও। এবার বাবুর গায়ে যখন হাত দিল তখন সে বুঝতে পারল। এই নেতি নেতি বিচারটা তিনি কি সুন্দর বোঝাচ্ছেন। এটা আরও উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব। কিছু কিছু তত্ত্ব আছে যেগুলো বোধহয় কোনো শাস্ত্রের কোনো ব্যাখ্যা নেই। যেমন সর্বভূতে ঈশ্বর আছে, এটা তো আমরা জানি, কিন্তু ব্যবহারিক জগতে আমাদের সন্দেহ হবে সর্বভূতে যদি ঈশ্বর থাকে তাহলে সবার সঙ্গেই ভক্ত মানুষ কী করবে? সবাইকে করুণা করবে, সবাইকে ইয়ে করবে। কিন্তু ঠাকুরের কথাতে আছে মাহুত নারায়ণ হাতি নারায়ণ। হ্যাঁ, সব জলে আপনারায়ণ, কিন্তু সব জলে কিন্তু পুজো চলে না। কোনো জলে হাত পা ধোয়া চলে, কোনো জলে পুজো চলে, কোনো জল খাওয়া চলে, কোনো জল খাওয়া চায় না, কাপড় ধোয়। এই যে সর্বভূতে ভগবান থাকলেও ভগবানের প্রকাশ ভালো আর মন্দ, সেই উদাহরণটা তিনি কত সহজভাবে দিচ্ছেন। হাতি নারায়ণ, মাহুত নারায়ণ। শিষ্যকে গুরু বলেছে সব নারায়ণ। রাস্তা দিয়ে হাতি পাগলা হয়ে গেছে, হাতি ছুটে ছুটে আসছে, হাতির উপরে মাহুত বসে আছে, সে হাতিকে কন্ট্রোল করতে পারছে না, সেজন্য পথচারীদের সাবধান করছে, পালাও পালাও পালাও। কিন্তু শিষ্য তো শিখেছে, গুরু বাক্যে বিশ্বাস করে, সে ভাবছে যে হাতি নারায়ণ, হাতি নারায়ণ, হাতিকে নারায়ণ গানে স্তব করছে। কিন্তু হাতি এসে এই শিষ্যটিকে একদম সুরে করে ফেলে দিল, মরল না, ক্ষতবিক্ষত হলো। তারপর যখন জ্ঞান ট্যান ফিরল তখন গুরু এবং গুরু ভাইরা সব জিজ্ঞেস করছে, গুরু জিজ্ঞেস করছেন বিশেষ করে যে তুমি পালালে কেন? মাহুত শুনছিলাম সবাইকে সাবধান করে দিচ্ছিল, অন্যেরা সব পালাচ্ছিল, তুমি নাকি হাতির সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলে। তখন বলে আপনি যে নারায়ণ বললেন যে সব নারায়ণ, সেই জন্য আমি বললাম হাতি তো নারায়ণ। তখন গুরুদেব বললেন হাতি নারায়ণ, মাহুতও তো নারায়ণ, তুমি মাহুত নারায়ণের কথাটা শুনলে না কেন? এই যে ভগবানের প্রকাশ,
যে বিভিন্ন রকম হয়, মন্দরূপেও ভগবানের প্রকাশ, ভালোরূপেও ভগবানের প্রকাশ, যতক্ষণ পর্যন্ত সর্বভূতে সাক্ষাৎ ব্রহ্মদর্শন বা ভগবান দর্শন না হচ্ছে, ততক্ষণ যে প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো মন্দের বিচারটা রাখতে হয়, এর এত সুন্দর উদাহরণ কথামৃত ছাড়া আর আমরা বোধহয় কোথাও পাচ্ছি না। তারপরে স্বামীজি ঠাকুর বলছেন যে কেউ যখন সিদ্ধ না হওয়ার আগে পর্যন্ত বিচার হয় চলে, যেই সিদ্ধ হয়ে গেল তখন বিচার বন্ধ হয়ে যায়। সিদ্ধ পুরুষ আবার বিচার করে যখন অন্যদের কাছে প্রচার করে, কেন অন্যটা তো সিদ্ধ হয়নি, তাদের কাছে বিচার করে করে বলতে হয়। তো ঠাকুর উদাহরণটা কী দিচ্ছেন, তেলটা যখন কাঁচা আছে, লুচিটা খুব আওয়াজ করছে, তেলটা আওয়াজ করছে, খুব আওয়াজ হচ্ছে। তেলটা যে পেকে গেল তখন আর তেলের কোনো আওয়াজ হচ্ছে না, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে, আর আওয়াজ নেই, ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ নেই। আবার ওই তেলটাই, লুচিটাও ভাজা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, ঠিক পেকে গেছে, মানে ঠিক মতন গরম হয়ে গেছে, তখন আওয়াজ নেই। কিন্তু ওই 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 যে গরম তেল, মানে সিদ্ধ পুরুষের উদাহরণ, সেখানে যদি আবার একটা কাঁচা ময়দার দেওয়া যায়, তখন সেটা আবার ছ্যাঁক ছ্যাঁক করে উঠবে। তো এরকম সহজ উদাহরণ দিচ্ছেন। তা শ্রীমর কথা বলতে গিয়ে শ্রীমর কথামৃতের কথা বললাম। এটা আমার মনে হয় যে এটা শ্রীমর একটা খুশি হবেন, কারণ একটু বলে করছি যে শুদ্ধানন্দজি একজন ব্রহ্মচারীকে পাঠিয়েছিলেন শ্রীমর সঙ্গে কথা বলার, মানে শ্রীমর জীবনের সম্বন্ধে জানার জন্য। তার জিজ্ঞেস করছেন আপনি কবে জন্মেছেন, কী করেছেন, কোথায় ছিলেন। খুব রেগে গেলেন, বিরক্ত হয়েছেন। কি ঠাকুর কি কাউকে জিজ্ঞেস করতেন, যে একটা ঘটনা জিজ্ঞেস করতেন নাকি, কবে এসেছে, তোমার কি মা বাবা? লাইফ লেখা কি এই ঘটনার পর ঘটনা? লাইফ হলো হিস্ট্রি অফ ওয়ান্স মাইন্ড অ্যান্ড সোল। শ্রীমর মতন এরকম কাজ একটা তুলনা হয় যে বসওয়েল বলে একজন ছিলেন, তিনি ডক্টর জনসনের জীবনী লিখেছেন। শ্রীমর নিজেও জানতেন যে তার সঙ্গে বসওয়েলের, সে যে কাজটা করেছে বসওয়েলের সঙ্গে তুলনা করা হয় তাকে। তো ওই ব্রহ্মচারীটিকে তিনি বলছেন যে মেকলে বলেছিল, এই মেকলে কিন্তু সেই আমাদের ব্যাবিংটন মেকলে নয়, যিনি ওই লর্ড বেন্টিংয়ের সঙ্গে আমাদের শিক্ষানীতি চালু করেছিলেন 1835 খ্রিস্টাব্দে, অন্য মেকলে। সে মেকলে বলেছিল বসওয়েলের লাইফের দরকার কি, সে তো জনসনের জীবনের মধ্যেই আছে। যেমন বসওয়েলের আলাদা জীবনীর দরকার নেই, বসওয়েল যে ডক্টর জনসনের জীবনী লিখেছেন তার মধ্যেই বসওয়েলকে খুঁজে পাওয়া যায়। তেমনি কথামৃত দেখে শ্রীমা বললেন এর মধ্যেই তো সব আছে। অর্থাৎ শ্রীমত শ্রীরামকৃষ্ণময় ছিলেন, শ্রীরামকৃষ্ণের জীবনীর সঙ্গেই যেন তার জীবন মিশে গেছে। তিনি আলাদা জীবন, নিজের আলাদা জীবন তিনি আছে বলে মনে করতেন না। বলছেন এই কথামৃতের মধ্যেই তো সব আছে। এটার মধ্যে কি আছে? আনফোল্ডমেন্ট অফ দি মাইন্ড অ্যান্ড সোল। তিনি নিজেই বলছেন এই কথামৃতের মধ্যে যা দেখছো সেখানেই আমার মন এবং অন্তরাত্মার ধীরে ধীরে উন্মোচন হয়েছে। কাজেই কথামৃতই যেন এক অর্থে শ্রীমা মনে করতেন কথামৃতের মধ্যেই তার নিজেরও জীবন কথা আছে। কাজেই এই যে কথামৃত বলতে গিয়ে শ্রীমর কথা অল্পই বলা হলো, শ্রীমর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শ্রীমর ব্যক্তিগত জীবনের কথা অল্পই বলা হলো, কথামৃতের কথাই বেশি বলা হলো। এটা শ্রীমরই অভিপ্রেত। আমার মনে হয় আমরা বোধহয় ঠিকই করেছি। আবার আমরা ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রীমর প্রতি শ্রদ্ধা নিবেদন করি।